প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এডু ক্রিয়েটিভ চ্যানেলে চোখ রেখেছো, তোমাদের সকলকে এডু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম। কারণ আজ আমরা এডুকেশনাল হিস্ট্রি অর্থাৎ যেটাকে আমরা শিক্ষার ইতিহাস, এই টপিকের সবথেকে গুরুত্বপূর্ণ যে কমিশন রয়েছে আমাদের এডুকেশন সাবজেক্টে, শিক্ষার বিকাশে যে কমিশনের অবদান সবথেকে বেশি, সেই কমিশনের কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট বা সুপারিশ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ কোঠারি কমিশন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন, যেটি 1964-তে গঠিত হয়েছিল এবং 1966-তে যা রিপোর্ট প্রকাশ পেয়েছিল, যার উপর নির্ভর করে 1986-র জাতীয় শিক্ষানীতি অনেকাংশে প্রভাবিত হয়েছে এবং সেই নীতি আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা পর্যন্ত কিন্তু এখনও তার প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে কোঠারি কমিশন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তো সেই ভিডিও, সেই টপিকের উপর আজকে আমি তোমাদের সামনে একটি ডকুমেন্ট তুলে ধরার চেষ্টা করছি। বিষয়টি তোমরা বোঝার চেষ্টা করো। যদি কোথাও কোনো সমস্যা থাকে, বুঝতে কিছু যদি তোমাদের অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করা যাক আজকের নির্ধারিত টপিকের উপর ভিডিও। যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি, কোঠারি কমিশন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন 1964-66, এটা তোমরা মনে রাখবে। অর্থাৎ পরবর্তীকালে তোমরা যখন কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে বসতে যাবে, সেখানে তোমাদের বিভিন্ন ধরনের এমসিকিউ যে সম্মুখীন, সে কিন্তু এই বিষয়গুলো তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো তাই আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। সাল, কোন কমিশন কী নামে পরিচিত, সেগুলো কিন্তু আমরা একটু ভালো করে জেনে রাখবো। দেখো, বলছে তদানীন্তন জাতীয় সরকারের নেতৃত্ববৃন্দ উপলব্ধি করেছিলেন যে পূর্বোক্ত কমিশনের বিশ্ববিদ্যালয় কমিশন, যেটা 1949 থেকে 48 থেকে 49, মুদালিয়ার কমিশন 52 থেকে 53, রিপোর্ট শিক্ষার সামগ্রীর রূপবিন্যাসে অসম্পূর্ণ রিপোর্টগুলি একটি স্তরের রূপবিন্যাস মাত্র। ফলে সামগ্রিকভাবে ভারতবর্ষের বুকে দেখা দিয়েছিল আদর্শের সংকট, দেখা দিয়েছিল সুস্থ মূল্যবোধের অভাব। সুতরাং শিক্ষার পুনর্বিন্যাস আসু প্রয়োজন। তাই তদানীন্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী MC চাগলার উদ্যোগে ইউনিভার্সিটি জ্ঞান কমিশনের চেয়ারম্যান ডক্টর D.S. কোঠারির সভাপতিত্বে 1964 খ্রিস্টাব্দের 14 জুলাই ভারতীয় শিক্ষা কমিশন গঠন করা হয়। তাহলে এতটুকু পড়ে আমরা যেটুকু বুঝলাম যে সেই সময়কাল ভারতবর্ষে, অর্থাৎ সদ্য স্বাধীনতা পাওয়ার পর প্রথম যে শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল 1948-এ, যা রিপোর্ট 1949-এ প্রকাশ পেয়েছে। তারপরে 1952-তে মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করা হয়, যার রিপোর্ট 1953-তে প্রকাশ পায়। কিন্তু সমস্যা হচ্ছে, এই দুটি কমিশন দুটি ভিন্ন ক্ষেত্র নিয়ে তারা আলোচনা করেছিল। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, আর মুদালিয়ার কমিশন সেটি কিন্তু সম্পূর্ণভাবে মাধ্যমিক শিক্ষার উপর তাদের সুচিন্তিত মতামত পোষণ করেছেন। ফলস্বরূপ শিক্ষার সামগ্রিক দিক থেকে যদি আমরা দেখি, তাহলে সেরকম ধরনের কোনো পূর্ণাঙ্গ কমিশন কিন্তু আমরা এতদিন পর্যন্ত দেখতে পাইনি। অর্থাৎ 1964-এর আগে পর্যন্ত কোনো কমিশন তৈরি হয়নি। তো সেই জন্য ইউনিভার্সিটি জ্ঞান কমিশনের যে চেয়ারম্যান ডক্টর D.S. কোঠারি, তার সভাপতিত্বে 1964-তে 14 জুলাই ভারতীয় শিক্ষা কমিশন গঠন করা হয়। উদ্দেশ্য কী ছিল? দেখো, আমি তোমাদের ভিডিওর মাঝে একটা কথা বলে রাখি, কোঠারি কমিশন অনেক বড় কমিশন। তাদের রিপোর্টের সুবিস্তার বর্ণনা একটি ভিডিওর সম্পূর্ণ তুলে ধরা কোনোভাবেই বা বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব নয়। কিন্তু তা সত্ত্বেও আমি এত সুন্দরভাবে সমস্ত টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলি তোমরা কিন্তু একটি কোঠারি কমিশন সম্পর্কে পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ ধারণা পাবে। চলো শুরু করা যাক। এরপর কমিশনের সভাপতি ডক্টর D.S. কোঠারির নাম অনুসারে একে কোঠারি কমিশন বলা হয়। ওই কমিশন 1966 খ্রিস্টাব্দের জুন মাসে দেশের শেষে তাদের রিপোর্ট এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট জমা দেন। তাহলে রিপোর্ট জমা দিয়েছে 1966-তে, রিপোর্ট জুন মাসে, আর সেই রিপোর্টের নাম কী ছিল? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। এবার আমরা দেখে নেব এই সদস্য সংখ্যা কেমন কেমন ছিল বা কারা কারা ছিলেন। সদস্যবৃন্দ কমিশনের দেশ ও বিদেশ মিলে মোট বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের সংখ্যা ছিল 17। কমিশনের সভাপতি ছিলেন ডক্টর D.S. কোঠারি। কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর J.P. নায়ক। বিদেশি সদস্য ইংল্যান্ডের মিস্টার H.L. এলউইন, মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপক রজার রেভেলি, ফরাসি দেশের জিন টমাস ও ইউনেস্কোর প্যারিস শাখার J.F. ম্যাকডুগাল প্রমুখ ব্যক্তিবর্গ এই কমিশনের বিদেশি সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। ভারতীয় যে সমস্ত সদস্যগণ ছিলেন তারা কে কে, সেটা আমরা একটু দেখে নেব। ডক্টর K.G. সায়েদিন, ডক্টর T. সেন, কুমারী S. পানাডিকার এবং অধ্যাপক M.V. মাথুর প্রমুখ এই কমিশনের সদস্য পদ
পেয়েছিলেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কমিশন যেখানে মোট 17 জন সদস্য সংখ্যা ছিল, যার সভাপতি ছিল ডক্টর ডি.এস. কোঠারি এবং সম্পাদক ছিলেন ডক্টর জে.পি. নায়ক। এরপরে বাকি যে সদস্য দেশের সদস্যরা কারা ছিলেন, বিদেশের সদস্য কারা ছিলেন, সেটাও আমরা তুলে ধরলাম। এরপরে কমিশনের বিচার্য বিষয় কি, অর্থাৎ কমিশনকে কোন কোন বিষয়ে কিন্তু তাকে আলোকপাত করতে বলা হয়েছিল সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেব। কি, শিক্ষার লক্ষ্য, সাংগঠনিক বিন্যাস, পাঠ্যক্রম সম্পর্কে বিস্তৃত আলোচনা, বিদ্যালয় সংগঠন, শিক্ষার আর্থিক সংস্থান, শিক্ষা বিষয়ক প্রশাসন, শিক্ষার বৃত্তিমুখীকরণ, শিক্ষার মূল্যায়ন, শিক্ষক শিক্ষণ আর শিক্ষকের মর্যাদা ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু কমিশনকে সুচিন্তিত মতামত পোষণ করার কথা বলা হয়েছিল। এবার দেখো শিক্ষার লক্ষ্য সম্পর্কে কমিশন কি বলেছেন। বলছে উৎপাদনমুখী শিক্ষার মাধ্যমে জাতীয় সম্পদ বৃদ্ধিতে সহায়তা করা। অর্থাৎ কি না, উৎপাদনমুখী শিক্ষা অর্থাৎ বৃত্তিমুখী শিক্ষার উপর কিন্তু প্রচ্ছন্নভাবে একটা সমর্থন রয়েছে। শিক্ষার্থীর উন্নত চরিত্র গঠন করা, অর্থাৎ স্বাভাবিকভাবে শিক্ষার্থী যদি চরিত্র উন্নত না হয় তাহলে দেশ কখনো সুনেতৃত্ব পাবে না, আর সুনেতৃত্ব না পেলে দেশ কখনো এগিয়ে যাবে না। জাতীয় চেতনা ঐক্যের মনোভাব জাগরণের মাধ্যমে জাতীয় সংহতিবোধ জাগ্রত করা, অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে জাতীয় সংহতিবোধ, জাতীয় সংহতি তাদের মধ্যে যাতে গড়ে উঠতে পারে, জাতীয় ঐক্য যাদের মধ্যে গড়ে উঠতে পারে, সেই বিষয়ে কিন্তু শিক্ষা প্রদান করা হবে। সর্বস্তরে সর্বপর্যায়ে শিক্ষার উন্নয়ন, অর্থাৎ কি সমস্ত স্তরে প্রাক প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সমস্ত স্তরে সমস্ত পর্যায়ের শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। আর কি, ভারতীয় শিক্ষার জাতীয় পরিকল্পনা রচনা এবং ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা চলছে বর্তমান, অর্থাৎ সেই সময়কালের ভিত্তিতে সেই একটা জাতীয় পরিকল্পনা রচনা করতে হবে, যার উপর নির্ভর করে দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। তাহলে লক্ষ্য সম্পর্কে এই বিষয়গুলোর উপর আলোকপাত করা হয়েছে। এবার আমরা দেখে নেব কমিশনের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, শিক্ষার কাঠামো সম্পর্কে কমিশন কি কি বলেছেন সেটা আমরা এবার একটু দেখব। দেখো প্রাক প্রাথমিক শিক্ষা, যার সময়কাল আর শ্রেণী আমরা দেখে নেব। শিক্ষা স্তর, প্রাক প্রাথমিক শিক্ষা সময়কাল 1 থেকে 3 বছর, শ্রেণী নার্সারি, কেজি 1, কেজি 2। এবার প্রাথমিক শিক্ষা তার সময়কাল 7 থেকে 8 বছর, অর্থাৎ যদি আমরা কখনো যদি 4কে ধরি তাহলে আমরা 7 বছর, আর যদি 5কে ধরি তাহলে আমরা 8 বছর। এরকমভাবে এর আবার দুটো ভাগ করা হয়েছে, কেমনভাবে 8 পর্যন্ত। বলছে 4 থেকে 5 বছরের নিম্ন প্রাথমিক স্তর, তাহলে 4 থেকে 5 4 বছর ধরলে ক্লাস 1 থেকে 4, 5 বছর ধরলে 1 থেকে 5। 4 থেকে 3 বছরের উচ্চ প্রাথমিক স্তর, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি 5, 6 থেকে 7, আর নতুবা 5 থেকে 7, 8, 6 থেকে 8, এইভাবে হয় 4 বছর নতুবা 3 বছর উচ্চ প্রাথমিক স্তরকে ধরা হয়েছে। এবার দেখো নিম্ন মাধ্যমিক স্তর 2 থেকে 3 বছর, অর্থাৎ 8 থেকে 10 হতে পারে, আবার কোনো ক্ষেত্রে 9, 10 হতে পারে। তাহলে 9, 10 হলে 2 বছর, আর 8 থেকে 10 হলে তাহলে সেটা কত হয়ে যাবে 3 বছর। এই বিষয়গুলো তোমরা কিন্তু একটু মাথার মধ্যে রাখবে। এরপর উচ্চ প্রাথমিক মাধ্যমিক স্তর, যেখানে সময়কাল 2 বছর, শ্রেণী একাদশ, দ্বাদশ হয়েছে। স্নাতক স্তর সময়কাল 3 বছর, কলেজে 3 বছরের পাঠ, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। স্নাতকোত্তর শিক্ষা 2 বছরের, বিশ্ববিদ্যালয়ের 2 বছরের পাঠ, অর্থাৎ মাস্টার ডিগ্রি বা এমএ বা এমএসসি বা এমকম যখন তোমরা করতে যাচ্ছ সেটা 2 বছরের। এই নিয়ে যে শিক্ষা কাঠামো তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে, এবং সবশেষে আমরা কি দেখতে পাচ্ছি গবেষণা স্তর এবং বর্তমান অর্থাৎ দশম স্নাতক স্তর পর্যন্ত শিক্ষা কাঠামোটি 10+2+3 নামে পরিচিত। অর্থাৎ কি দশম থেকে স্নাতক স্তর পর্যন্ত যদি আমরা দেখি, দশমের পর অর্থাৎ 10 মানে 10, 2 বছর মানে 11, 12, আর 3 হচ্ছে গিয়ে কলেজের 3 বছর পর 10+2+3। এই কাঠামোতে কিন্তু আমাদের এখনও পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চলছে। যদিও বর্তমান সময়ে আমরা নতুন শিক্ষানীতি চলে এসছে, সেখানে কিন্তু আমরা যদি দেখি তাহলে আমাদের ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 চলে এসছে কেন্দ্র সরকারের, এবং আমাদের কিন্তু স্টেট এডুকেশনাল পলিসি 23 সেটাও কিন্তু চলে এসছে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, কোঠারি কমিশন পাঠ্যক্রম সম্পর্কে কি সুচিন্তিত মতামত দিয়েছে সেটা আমরা এবার একটু দেখে নেব। দেখো শিক্ষার স্তর, শ্রেণী এবং পাঠ্যক্রম, আমি ছকের মাধ্যমে তোমাদের সামনে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছি যাতে বিষয়টি তোমাদের বুঝতে এবং দীর্ঘস্থায়ী হয়, সেই বিষয়ে তোমরা কিন্তু একটু লক্ষ্য রাখবে। নিম্ন প্রাথমিক স্তরে শ্রেণী 1 থেকে 4, যেটা মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, গণিত, পরিবেশ পরিচিতি, স্বাস্থ্য শিক্ষা, কর্মাভিজ্ঞতা, সৃজনশীল কাজ। উচ্চ প্রাথমিক স্তর শ্রেণী 5 থেকে 8, 2টি ভাষা, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা এবং হিন্দি অথবা ইংরেজি, গণিত, বিজ্ঞান, শারীরবিদ্যা, সমাজবিদ্যা, ইতিহাস, ভূগোল, কর্মঅভিজ্ঞতা, সমাজসেবা, নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা। এরপরে নিম্ন প্রাথমিক স্তর সময়কাল বা শ্রেণী যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো কি 9 থেকে 10। এখানে পাঠ্যক্রম কেমনভাবে হবে বলছে 3টি ভাষা, তার মধ্যে কী কী না মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, হিন্দি ও ইংরেজি।
আর কি কি রয়েছে? গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সমাজবিদ্যা, কর্ম অভিজ্ঞতা ও সমাজবিদ্যা, শারীরশিক্ষা, নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা। তাহলে এতগুলো বিষয় কিন্তু নিম্ন প্রাথমিক স্তরে তারা শিখবে। এটা নিম্ন প্রাথমিক হবে না, এটা নিম্ন মাধ্যমিক হবে। এটা তোমরা একটু ঠিকঠাকভাবে মনে রাখবে, নিম্ন মাধ্যমিক। কেমন? আচ্ছা, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? উচ্চ মাধ্যমিক স্তর 11 থেকে হবে না 12 পর্যন্ত। এখানে আমাদের শিক্ষার পাঠ্যক্রমে কি কি বিষয় রয়েছে দেখে নাও। আধুনিক ভারতীয় ভাষা, আধুনিক বিদেশি ভাষা এবং প্রাচীন ভাষার মধ্যে যে কোনো দুটি, নিম্নের বিষয়গুলির মধ্যে যে কোনো তিনটি, কি কি? একটি অতিরিক্ত ভাষা, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, তর্কশাস্ত্র, সমাজবিদ্যা। দুয়ে রয়েছে রসায়নবিদ্যা, মনোবিজ্ঞান, গণিত, পদার্থবিদ্যা, জীববিদ্যা, ভূবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, কর্মবিজ্ঞতা, সমাজসেবা, আধ্যাত্মিক, মূল্যবোধের শিক্ষা। এতগুলো বিষয় রয়েছে যেগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে? এই বিষয়গুলো থেকে তিনটি যে কোনো বিষয় আমাদেরকে বেছে নিতে হবে। তাহলে এই ছিল গিয়ে কোঠারি কমিশন প্রবর্তিত বা নির্দেশিত বা সুপারিশ ক্রম, যেটা আমরা দেখলাম যে প্রাক প্রাথমিক শিক্ষা স্তর থেকে যদি আমরা একেবারে দেখি, নিম্ন প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যক্রম কেমন কেমন হবে, কোন কোন বিষয়ে কোন কোন পাঠ্যক্রমে স্থান পাবে বা কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এরপরে আমরা দেখব কোঠারি কমিশন প্রাক প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষা সম্পর্কে কেমন কেমন আলাদা আলাদা সুপারিশ করেছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু আলাদাভাবে বিস্তারিত আলোচনা করে নেব। প্রাথমিক শিক্ষা সম্পর্কে কমিশনের মতামত কি বলা হয়েছে? 1975-76 খ্রিস্টাব্দের মধ্যে 5 বছরের সব শিশুদের ভালো এবং কার্যকর শিক্ষার ব্যবস্থা করতে হবে। 85-86 খ্রিস্টাব্দের মধ্যে 7 বছরের শিশুদের এই প্রকার শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন এবং অপচয় কমিয়ে আনতে হবে, যার উদ্দেশ্য হবে প্রথম শ্রেণীতে যারা ভর্তি হবে তাদের শতকরা 80% শিশু সপ্তম শ্রেণী পর্যন্ত যেন পৌঁছায়, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ কি বলা হয়েছে? প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন এবং অপচয়, অর্থাৎ ছাত্র একই ক্লাসে বারবার ফেল করলে তারপরে এক সময় সে হতাশায় ভুগতে থাকে এবং সে ক্লাস বা বিদ্যালয় ত্যাগ করে চলে যায়। তাহলে এক্ষেত্রে তার ব্যক্তিত্বের বিকাশের অপচয় অনুন্নয়ন থেকে গেল, এবং শুধু তাই নয়, তার পিছনে সরকারের যে বরাদ্দকৃত অর্থ সেটা কিন্তু অপচয় হলো। এরপরে কি বলা রয়েছে? নিম্ন প্রাথমিক স্কুল শিক্ষার্থীর বাড়ি থেকে 1 মাইলের মধ্যে হবে। অর্থাৎ কি বলা হয়েছে? যে নিম্ন প্রাথমিক যে স্কুল তা কিন্তু শিক্ষার্থীর বাড়ি থেকে 1 মাইল মানে হচ্ছে গিয়ে 1.66 কিমি তোমরা ধরে নিতে পারো প্রায়, এবং উচ্চ প্রাথমিক স্কুল শিক্ষার্থীর বাড়ি থেকে 1 থেকে 3 মাইলের মধ্যে হবে। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কমিশনের সুপারিশ। এরপর আমরা দেখব মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কমিশন কি কি সুপারিশ করেছেন সেটা আমরা দেখব। বলছে আগামী 20 বছর মাধ্যমিক শিক্ষায় ছাত্র সংখ্যার বৃদ্ধি নিম্নলিখিত 3টি বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হবে। 3টি বিষয় কি কি? মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থান সম্পর্কে উপযুক্ত পরিকল্পনা, শিক্ষার উপযুক্ত মানব রক্ষা, আর এখানে সর্বাপেক্ষা মেধাবী ছাত্রদের খুঁজে বের করা, শিক্ষার উপযুক্ত মান রক্ষা হবে। এটা বলছে কি না, সর্বাপেক্ষা মেধাবী ছাত্রদের খুঁজে বের করতে হবে, অর্থাৎ তাদেরকে দিয়েই কিন্তু আমাদের শিক্ষার ভবিষ্যৎ গতি প্রকৃতি নির্ধারিত হবে। পরে মাধ্যমিক স্তরের পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে মেধাবী ছাত্রদের ভর্তি করতে হবে, অর্থাৎ মাধ্যমিক স্তরে যে ফলাফল হবে তার ভিত্তিতে মেধাবী ছাত্রদেরকে চিহ্নিত করে তাদের ভর্তির ব্যবস্থা করতে হবে। পরের পয়েন্ট 3 নম্বরে, মাধ্যমিক শিক্ষাকে বৃত্তিমুখী করতে হবে। নিম্ন মাধ্যমিক স্তরে 20% এবং উচ্চ মাধ্যমিক স্তরে 50% ছাত্র যাতে বৃত্তি শিক্ষার সুযোগ পায় সেই ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি? যে মাধ্যমিক শিক্ষাকে বৃত্তিমুখী করতে হবে। যে শিক্ষা ব্যবস্থাতে আমরা কি করব? নিম্ন মাধ্যমিক স্তরে 20% এবং উচ্চ মাধ্যমিক স্তরে 50% ছাত্রছাত্রী যাতে বৃত্তির শিক্ষার সুযোগ পায় সেই বিষয়টাও আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এরপরে আমরা দেখব স্কুল পরিচালনা বা প্রশাসন সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ। স্কুল স্তরে প্রশাসনিক ব্যবস্থার উন্নতির জন্য বেশ কিছু সুপারিশ করা হয়। এক কমন স্কুল সিস্টেম, অর্থাৎ সমস্ত ধরনের ছেলে মেয়ে জাতি, ধর্ম, বর্ণ, অর্থ নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে সবাই একই স্কুলে পড়াশোনা করার একটা সুযোগ পাবে। আর কি নেইবারহুড স্কুল কনসেপ্ট, অর্থাৎ যেটাকে আমরা কি বলে স্কুল কমপ্লেক্স বা জোট বাঁধা স্কুল বলতে পারি, অর্থাৎ অনেকগুলো স্কুল নিয়ে প্রাথমিক, প্রাক-প্রাথমিক বা মাধ্যমিক এই সমস্ত স্কুল নিয়ে একটা স্কুল কমপ্লেক্স তৈরি করার কথা বলা হয়েছে। প্রতিবেশী স্কুল ধারণা, যেটাকে বলতে পারি জেলা স্কুল বোর্ড গঠন করতে হবে। আর প্রতিটি রাজ্যে আলাদা আলাদা শিক্ষা বিভাগ স্থাপন করতে হবে, অর্থাৎ কি প্রতিটি রাজ্যে আলাদা আলাদা শিক্ষা বিভাগ স্থাপন করতে হবে, তবেই কিন্তু আমরা শিক্ষার প্রকৃত উন্নতি করাতে সক্ষম হবে। এরপরে আমরা পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে কোঠারি কমিশন কি বলেছে সেটা আমরা দেখব। দেখো, লিখিত পরীক্ষা এমনভাবে করা হবে যাতে শিক্ষার্থীর সঠিক পারদর্শিতা পরিমাপ করা যায়।
প্রাথমিক বিদ্যালয়গুলির মধ্যে তুলনা করার জন্য বহিঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে কোন বিদ্যালয়ে কেমনভাবে পড়াশোনা করছে, কতটা অগ্রগতি হয়েছে, ছাত্রছাত্রীদের মধ্যে অগ্রগতির বিষয়টি মূল্যায়ন করার জন্য কী করতে হবে, বহির্মূল্যায়ন, বাইরে পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। আর পরীক্ষামূলক স্কুল প্রতিষ্ঠা করতে হবে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে পরীক্ষামূলকভাবে কিছু স্কুল প্রতিষ্ঠা করতে হবে এবং তার উপরে কিছু এক্সপেরিমেন্ট ঘটাতে হবে। দশম একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে 1 বছরের উচ্চ প্রাথমিক শিক্ষার্থীদের 2টি পরীক্ষার ব্যবস্থা দিতে হবে। পরীক্ষা ব্যবস্থায় নম্বর দানের পরিবর্তে গ্রেড প্রথা চালু করতে হবে, অর্থাৎ কি নম্বর যেখানে দেওয়া হয় তার পরিবর্তে গ্রেডিং সিস্টেম চালু করার কথা কিন্তু বলা হয়েছে। এরপরে কোঠারি কমিশনে বাকি যে সুপারিশগুলো সেটা আমরা এবার দেখব। দেখো, স্কুল জোট সম্পর্কে কোঠারি কমিশন কি বলেছে সেটা আমরা এবার একটু দেখে নেব। স্কুল জোট বা স্কুলস কমপ্লেক্স বা স্কুল গুচ্ছ যেটাকে আমরা বলতে পারি, বলছে কমিশন রিপোর্টে উল্লেখ করেন যে পাশাপাশি কতগুলি স্কুল নিয়ে জোট বা স্কুল গুচ্ছ গড়ে তুলতে হবে। প্রতিটি জোটে থাকবে নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলো। তাহলে আমরা কি দেখতে পেলাম, জোটে থাকবে নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল, এই সমস্ত স্কুলগুলো নিয়ে কিন্তু স্কুল কমপ্লেক্স তৈরি হবে। স্কুলগুলির মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে উঠবে, জোটগুলির মাধ্যমে শিক্ষার মানের উন্নতির চেষ্টা করা হবে। হয়েছে। এরপর এর মধ্য দিয়ে আঞ্চলিক স্কুলগুলির মধ্যে বিচ্ছিন্নতা দূর হবে, পারস্পরিক সাহায্যের ভিত্তিতে শিক্ষার মানের উন্নতি সাধিত হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এরপরে কি বলা রয়েছে, শিক্ষা এবং উৎপাদন, এডুকেশন অ্যান্ড প্রোডাক্টিভিটি। বলছে দেশের শিল্প, বাণিজ্য, কৃষিক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য বিশেষ করে মাধ্যমিক স্তরে বৃত্তি শিক্ষা গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয় স্তরে বিজ্ঞান ও যান্ত্রিক শিক্ষা গবেষণা উন্নতির জন্য কৃষি ও কৃষি বিজ্ঞান সংযুক্ত বিষয়ের উপর জোর দিয়ে ব্যবস্থা করতে হবে। আর কি বলা রয়েছে, শিক্ষার সাহায্যে দেশের জনশক্তিকে দেশের উন্নয়নে নিয়োজিত করতে হবে, শিক্ষাকে জীবনের সঙ্গে, চাহিদার সঙ্গে, আশা আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত করতে হবে। তাই মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমে বৃত্তিমুখীকরণের সুযোগ সুবিধা বা সুপারিশ করা হয়েছে। এরপর নারী শিক্ষা, উমেন এডুকেশন সম্পর্কে কমিশন কি মতামত দিয়েছে সেটা আমরা দেখব। বলছে কি, দেখো, প্রতিটি রাজ্যে ব্যাপকভাবে স্ত্রী শিক্ষার প্রসারের জন্য কমিশন নির্দেশ দান করছে। শিক্ষার ক্ষেত্রে নারী শিক্ষা একটি প্রধান এবং জরুরি কর্মসূচি। কি কি না, এক কেন্দ্র রাজ্য উভয়কে বালিকা এবং স্ত্রী শিক্ষা প্রসারের জন্য বিশেষ সংস্থা স্থাপন করতে হবে। মেয়েদের অধিকাংশ বা অংশকালীন কাজের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে। মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় স্থাপন করতে হবে। আর এমনভাবে করতে হবে যেন আগামী 20 বছরের মধ্যে অনুপাত 1:2 এবং উচ্চ মাধ্যমিক স্তরে 1:3 পৌঁছায়, সেই বিষয়টিও কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, শিক্ষক শিখন সম্পর্কে কি বলা রয়েছে সেটা আমরা দেখব। দেখো, বলছে তাদের যদি প্রকৃতপক্ষে শিক্ষার উন্নতি ঘটাতে হয় তাহলে শিক্ষককেও কিন্তু প্রশিক্ষিত করে তুলতে হবে, অর্থাৎ বিজ্ঞানসম্মত এবং আধুনিক পদ্ধতিতে শিক্ষক যদি প্রশিক্ষিত হন তবেই তিনি উন্নত মানের শিক্ষা পরিবেশন করতে পারবেন। সেই দিক লক্ষ্য রেখে কমিশন কি সুপারিশ করেছেন, বলছে এডুকেশন শুড বি রেকগনাইজড অ্যাজ এ সোশ্যাল সায়েন্স অর অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন। এডুকেশন অ্যাজ অ্যান ইলেক্টিভ সাবজেক্ট শুড বি ইন্ট্রোডিউস অ্যাট দ্য আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট স্টেজ। তাহলে বলছে এডুকেশন শুড বি রেকগনাইজ এজ এ সোশ্যাল সায়েন্স। বলছে এডুকেশনকে চিনতে হবে একটি সোশ্যাল সায়েন্স হিসাবে, অর এ ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন, এবং একটা নিয়ন্ত্রিত বা স্বনিয়ন্ত্রিত একটি ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন হিসাবে। শুধু তাই নয়, বলছে এডুকেশন অ্যাজ অ্যান ইলেকট্রিক সাবজেক্ট শুড বি ইন্ট্রোডিউস। বলছে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে যদি আমরা দেখি, এডুকেশনকে একটি বাধ্যতামূলক বা আবশ্যিক বা ঐচ্ছিক বা কেন্দ্রীয় এই সমস্ত বিষয় হিসেবে তাকে কিন্তু তুলে ধরতে হবে। বলছে কি, স্কুল শিক্ষার সঙ্গে শিক্ষক ব্যবস্থাকে যুক্ত করতে হবে। প্রাক প্রাথমিক মাধ্যমিক শিক্ষার জন্য কোন স্তরে শিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে স্কুল এক্সটেনশন সার্ভিস বিভাগ যুক্ত করতে হবে। আর কি, সহযোগী স্কুল শিক্ষণ, এটা হবে শিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষক বিনিময় ব্যবস্থা থাকলে উভয় প্রতিষ্ঠানের পক্ষে লাভ, অর্থাৎ কি, যেটাকে আমরা বলতে পারি বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে শিক্ষক ট্রান্সফারের কথা বলা হয়েছে। আর শিক্ষণ প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় স্তরে উন্নতি করার কথা বলা রয়েছে। এই বিষয়গুলি ছিল শিক্ষণ সম্পর্কে কমিশনের মতামত। এরপরে আমরা দেখব যে শিক্ষায় সকলের সমসুযোগ সম্পর্কে কমিশন কি মতামত দিয়েছে, সেই বিষয়গুলি আমরা একটু দেখব। এডুকেশনাল অপরচুনিটি, এইটা আমরা একটু এডুলাইজেশন, ওটা যে ইকুয়ালাইজেশন হবে, এটা তোমরা একটু ইকুয়ালাইজেশন অফ এডুকেশনাল অপরচুনিটি, শিক্ষায় সকলের সমসুযোগ দান। অর্থাৎ কি বলা রয়েছে, এক কথায় যদি বিষয়টি আমরা বোঝার চেষ্টা করি যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সমান শিক্ষায় সুযোগ সুবিধা দিতে হবে, অর্থাৎ কোনোরকমভাবে বৈষম্য করা যাবে না। শুধু তাই নয়, অর্থনৈতিক অবস্থা বা সামাজিক পদমর্যাদা নির্বিশেষে সকল শিশুর জন্য শিক্ষার আয়োজন থাকবে। সমস্ত সরকারি স্থানে কর্তৃপক্ষ পরিচালিত বা সাহায্যপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয়েই প্রাথমিক স্তরে বেতন গ্রহণ বন্ধ করে দিতে হবে। আর শুধু তাই নয়, বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাকেও অবৈতনিক করতে হবে। শুধু সরকারি শিক্ষা অবৈতনিক হবে এই বিষয়টি না রেখে
নিম্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাকেও অবৈতনিক করতে হবে বেসরকারি যে সমস্ত ক্ষেত্রে, সেগুলোও কিন্তু মাথার মধ্যে রাখতে বলা রয়েছে। দেখো, এত কিছুর পরেও এই কমিশনের কিছু কিছু বিষয় আমাদের সামনে সমালোচিত হয়েছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষজন এর ক্রিটিসিজম করছে, সেটা আমরা এবার একটু আলোচনা করে নেব। দেখো, বলছে ভারতীয় সংবিধানে 10 বছরের মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা প্রবর্তন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু দুঃখের বিষয় কমিশন দীর্ঘদিন পরে 1975-76 খ্রিস্টাব্দের মধ্যে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং 1985-86 মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক কথা বলেছে। কিন্তু কমিশনের এই নির্দেশ মোটেই বলিষ্ঠ দৃষ্টিভঙ্গির পরিচয় নয়, কারণ অষ্টম শ্রেণী পর্যন্ত সর্বজনীন শিক্ষাকে ত্বরান্বিত করার বিষয়ে তাদের অধিকতর বলিষ্ঠ নীতি গ্রহণ করা কর্তব্য ছিল। অর্থাৎ কি না, এই ফেজে ফেজে ভাগ করার ফলে তৎকালীন সময়ে নিরিখে যদি আমরা দেখি, প্রাথমিক শিক্ষা এবং বা অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা কোনোটিই কিন্তু সঠিকভাবে অবৈতনিক ও বাধ্যতামূলক করা সম্ভব হয়নি। তো সেই জন্য কমিশনকে কি একটা নির্দিষ্ট মাপকাঠি ধরে সেই অনুসারে সঠিক দৃষ্টিভঙ্গির পরিচয় দেওয়া উচিত ছিল। আর কি বলা রয়েছে না, বলছে প্রকৃতপক্ষে যদি আমরা দেখি, শিক্ষায় সমান সুযোগের প্রতিষ্ঠা করতে হলে সরকারকে বিপুল ব্যয়ভার এবং সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হবে। এ ব্যাপারে সরকারি সামর্থ্য বিবেচনা করে কমিশন সংশয় প্রকাশ করেছিলেন যে পারফেক্ট ইকুয়ালিটি অফ অপরচুনিটি প্রবাবলি আনঅ্যাটেন্ডেবল, অর্থাৎ কি কোনোভাবেই শিক্ষাক্ষেত্রে সমসুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা কোনোদিনই নেই। তবে এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। অর্থাৎ কমিশনও কিন্তু এটা মর্মে মর্মে উপলব্ধি করেছিল যে ভারতবর্ষের মতো এত বৈচিত্র্যপূর্ণ দেশে সেখানে শিক্ষায় সমসুযোগ প্রতিষ্ঠা করতে গেলে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকবে, যেটা কোনোভাবেই সম্ভব হবে না। কিন্তু এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের ধাপে ধাপে নিজেদেরকে উন্নত করতে হবে। আর কি বলা হয়েছে, ভাষা শিক্ষা বিষয়ে কমিশনের ত্রিভাষা সূত্র গ্রহণযোগ্য হলেও পঞ্চম শ্রেণী থেকে ইংরেজি শিক্ষা দেওয়ার প্রস্তাবটি সর্বজনগ্রাহ্য হয়নি। অর্থাৎ ইংরেজিটা পঞ্চম শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা শিখবে, এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে নিরিখে কোনোভাবেই এটাকে আমরা সমর্থন করতে পারি না। আর কি, কমিশন বিদ্যালয়ে কর্ম অভিজ্ঞতা প্রবর্তনের জন্য কলকারখানা, কৃষি খামারের সঙ্গে সংযোগ স্থাপনের যে প্রস্তাব রেখেছে তাও বাস্তব ক্ষেত্রে সম্ভব নয়। কারণ কি, কারণ এই যে কৃষি বা শিল্প সমস্ত অঞ্চলে এটি কিন্তু সার্বজনীনভাবে গড়ে ওঠে না। ফলস্বরূপ কি, একটা বিদ্যালয়ের পক্ষে কোনোরকমভাবে তার সেই বিদ্যালয় থেকে 100 কিলোমিটার দূরে, 200 কিলোমিটার দূরে কোনো কলকারখানার সঙ্গে সংযোগ স্থাপন করে সেখানের সঙ্গে স্কুলের যোগাযোগ রাখা বা তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে আজকের দিনের কথা যদি ভুলে যাই আমরা, সেই সময়ের নিরিখে কিন্তু কোনোভাবেই বাস্তবসম্মত ছিল না। এই সমস্ত ক্ষেত্রের দিক থেকেও কিন্তু কমিশনের সুপারিশগুলি সমালোচিত হয়েছে। যা হোক, কমিশনের সুপারিশগুলি কিছুটা ত্রুটিমুক্ত হলেও গতানুগতিকতা পরিত্যাগ করে শিক্ষা কমিশন শিক্ষার সর্বস্তরে যে সমস্ত অভিনব পরিকল্পনা প্রকাশ করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। অর্থাৎ এত সমস্ত কিছু বিষয় থাকা সত্ত্বেও আমরা এই কথা বলতে পারি যে তৎকালীন সময়ে নিরিখে কমিশন যেভাবে প্রাক প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সমস্ত ক্ষেত্রে সব বিষয়ে যেভাবে সুচিন্তিত মতামত এবং পরামর্শ দিয়েছে, সেদিক থেকে কমিশনের এই সুপারিশগুলি নিঃসন্দেহে কৃতিত্বের দাবি রাখে, এ বিষয়ে আমরা সকলেই একমত। আশা করি আমি তোমাদের সামনে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন সহজ সরলভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। যারা তোমরা কলেজে পড়ো বা বিভিন্ন তোমরা ক্লাসে পড়ো, 12-এ পড়ো, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো এখান থেকে তোমরা নোটস বানাতে পারো, এটাকে ছোট করে নিতে পারো, দিয়ে তোমরা খাতাতে সুন্দর করে এটা নোটস বানাতে পারো, যেটা তোমাদের পরীক্ষাতে তোমরা লং প্রশ্ন হিসেবে উত্তর করতে পারো। যারা তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশন বা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষা দেবে, তাদের উদ্দেশ্যে বলছি এরপর এখান থেকে আমরা এমসিকিউ ধরনের প্রশ্নগুলো আলোচনা করব। তাহলে কী হবে, কোঠারি কমিশন আমাদের সম্পর্কে একটা পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ ধারণা তৈরি হবে। তো একটা কথা বলবো, যারা তোমরা পড়াশোনা করছো নিজের উপর ভরসা রাখো, ভালো করে পড়তে থাকো, পরিশ্রম করো, কারণ পরিশ্রম না করলে সফলতা কোনোভাবেই আসবে না। আর নিজের উপর বিশ্বাস রাখাটা সবথেকে বড় ব্যাপার। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।